সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ। এই অধ্যায়ের উপর পূর্ববর্তী ক্লাসে আমরা একটি বোর্ড প্রশ্ন আলোচনা করছিলাম। 2018 সালে সম্মিলিত বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের ক এবং খ এর সমাধান আমরা করেছি। আজকে আমরা ওই প্রশ্নের গ এর সমাধান করব। দেখো 2018 সালের সম্মিলিত বোর্ডে যে প্রশ্নটি এসেছিল তার গতে আমাদেরকে বলা হয়েছিল মালখতিয়ান প্রস্তুত করতে গড় পদ্ধতিতে, এবং কিছু তারিখ উল্লেখ করা ছিল কোন কোন তারিখের জন্য গড় পদ্ধতিতে আমরা মালখতিয়ান প্রস্তুত করব। সেখানে যেই তারিখগুলির কথা উল্লেখ করা ছিল সেই তারিখগুলির সাহায্যে আমরা এখানে গড় পদ্ধতিতে মালখতিয়ান প্রস্তুত করব। গড় পদ্ধতিতে মালখতিয়ান অথবা ফাইফো পদ্ধতি বা লাইফো পদ্ধতি, যে পদ্ধতি হোক তোমরা জানো, সব পদ্ধতির জন্য আমরা একই নিয়মে একটি মালখতিয়ানের ঘর করি, যেখানে তারিখ থাকবে, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, যে প্রাপ্তি। যখন আমরা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালখতিয়ান প্রস্তুত করি তখন আমরা লিখি প্রাপ্তি, আর যখন আমরা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালখতিয়ান প্রস্তুত করব তখনও প্রাপ্তি লিখতে পারবো অথবা ক্রয় লিখতে পারবো। আর যদি আমরা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালখতিয়ান প্রস্তুত করি তাহলে আমরা এখানে লিখব ইস্যু। ইস্যু বলতে বোঝায় আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয় করে এনে তার স্টোরে মজুদ রাখে, মানে গুদামে রাখবে, সেখান থেকে উৎপাদন করার উদ্দেশ্যে কারখানায় পণ্য প্রেরণ করা হয়। কারখানায় পণ্য প্রেরণ করাকে বলা হয় ইস্যু। আর যদি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান না হয়ে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তখন আমরা এখানে লিখব বিক্রিত পণ্যের ব্যয়। এবং সবার শেষে হচ্ছে যে নিত্য মজুদ পদ্ধতিতে আমরা এটি করি। নিত্য মজুদ পদ্ধতি মানে হচ্ছে দিনের হিসাব দিনে করা। আজকে দিনের শুরুতে কত ছিল, সারা দিনে কত টাকার কাঁচামাল আমরা ক্রয় করেছি, কত টাকার কাঁচামাল কারখানায় প্রেরণ করা হয়েছে বা ইস্যু করা হয়েছে, এবং দিনের শেষে আর কত মজুদ আছে তা দেখিয়ে আমরা মালখতিয়ান প্রস্তুত করি। আমাদের এই প্রশ্নে প্রারম্ভিক উদ্ধৃত দেওয়া ছিল মালখতিয়ান, এটি গড় পদ্ধতিতে দেখো প্রারম্ভিক উদ্ধৃত ছিল মার্চের 1 তারিখে 800 একক 12 টাকা করে 9600 টাকা। এরপরে যেই তারিখগুলি নিয়ে আমাদেরকে গড় পদ্ধতিতে মালখতিয়ান করতে বলা হয়েছিল সেই তারিখের মধ্যে আছে 20 তারিখ। 20 তারিখে ক্রয় 1200 একক, 1200 একক ক্রয় করেছি আমরা প্রতি একক 15 টাকা দরে। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 20 তারিখের মোট ক্রয় মূল্য হচ্ছে 18,000 টাকা। গড় পদ্ধতিতে আমরা গড় মূল্য নির্ণয় করি। তোমরা জানো এর আগেও আমরা গড় পদ্ধতিতে মালখতিয়ান প্রস্তুত করেছি। তাহলে গড় মূল্য নির্ণয় করার জন্য আমাদের মোট কত একক পণ্য আমাদের কাছে আছে তার পরিমাণ জানতে হবে। যেই পণ্যগুলি আমাদের কাছে আছে তার মোট মূল্য কত, এরপরে মোট মূল্যকে মোট একক দ্বারা ভাগ করলে আমরা গড় মূল্য পাই। এখানে আমাদের আগে থেকে ছিল দেখো 800 একক পণ্য 9600 টাকা। আমরা যখন আরো 1200 একক পণ্য ক্রয় করেছি তাহলে আমাদের মোট পণ্য হয়ে যাবে 2000 একক, এবং 800 একক পণ্যের মূল্য যদি 9600 টাকা হয়, আমরা আরো 18,000 টাকার পণ্য ক্রয় করেছি। এই 2000 একক পণ্যের মোট মূল্য হচ্ছে তাহলে 27,600 টাকা। তোমরা সহজে মনে রাখার জন্য যেটি করবে, যেই তারিখের আমরা গড় মূল্য বের করব সেই তারিখের আগের তারিখে জেরের ঘরে যত একক পণ্য থাকবে সেই এককের সাথে নতুন করে যত একক পণ্য আমরা ক্রয় করব যোগ করে ফেলবো, এককের সাথে একক যোগ করব। দেখো এই 800 এককের সাথে নতুন ক্রয়কৃত 1200 একক যোগ করব, মূল্যের সাথে মূল্য যোগ করব, এই মূল্য 9600, তার সাথে আরো 18,000 টাকা যোগ করলে 27,600। 27,600কে এবার 2000 একক দিয়ে যখন আমরা ভাগ করব আমরা গড় মূল্য পেয়ে যাব। গড় মূল্য এখানে দাঁড়াচ্ছে 13 টাকা 80 পয়সা। তাহলে আমাদের
2000 একক পণ্যের গড় মূল্য হচ্ছে 13 টাকা 80 পয়সা। এইভাবে আমরা গড় মূল্য নির্ণয় করি। তাহলে 20 তারিখে ক্রয় করার পর আমাদের মোট 2000 একক পণ্য আছে। 2000 একক পণ্যের গড় মূল্য 13 টাকা 80 পয়সা, মোট মূল্য হচ্ছে 27,600। গড় পদ্ধতিতে বললেই আমরা যখন পণ্য ক্রয় করব, ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দিব অথবা মাল ইস্যু করা হলে সেই ক্ষেত্রে আমাদেরকে গড় মূল্য প্রথমে ক্রয় করার সময় গড় মূল্য বের করতে হবে, ইস্যু করার সময় ওই গড় মূল্যে ইস্যু করতে হয় বা ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ণয় করতে হয়। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে গড় মূল্যে বিক্রিত পণ্যের ব্যয় বিবেচনা করতে হয় বা বিক্রিত পণ্যের মূল্য ধার্য করতে হয়। তাহলে 21 তারিখে বলা আছে, 21 তারিখ নিয়ে আমাদেরকে গড় পদ্ধতিতে যে কয়টি তারিখ নিয়ে গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে তার মধ্যে 21 তারিখ আছে। 21 তারিখে 1050 একক ইস্যু করা হয়েছে। ইস্যু করা হলে গড় পদ্ধতিতে কোনো ঝামেলা থাকে না, কারণ আমাদের কাছে ফাইপো লাইভ হলে আমাদের চিন্তা করতে হয় কোন দরের পণ্য ইস্যু হবে। গড় পদ্ধতি হলে এই ধরনের কোনো চিন্তা করতে হয় না, কারণ গড় পদ্ধতিতে একটাই দর থাকবে, গড় মূল্য। যেই গড় মূল্য থাকবে সেই গড় মূল্যে আমরা ইস্যু করব 13 টাকা 80 পয়সা করে। 1050 এককের মূল্য হচ্ছে 14,490 টাকা। এবং 2000 একক থেকে 1050 একক যখন আমরা ইস্যু করে ফেলবো আমাদের কাছে আর থাকবে 950 একক পণ্য এবং এগুলি 13 টাকা 80 পয়সা করে মূল্য হবে 13,110 টাকা। এরপরে দেখো 25 তারিখ, 25 তারিখেও ক্রয়। আমরা 750 একক পণ্য ক্রয় করেছি 16 টাকা দরে। 16 টাকা দরে 750 একক পণ্যের মূল্য হচ্ছে 12,000 টাকা। যখনই আমরা নতুন করে পণ্য ক্রয় করব প্রতিবারই আমাদেরকে গড় মূল্য বের করতে হবে, যেমনটি আমরা 20 তারিখে ক্রয় করার সময় বের করেছি। এখানে 25 তারিখে ক্রয়ের ক্ষেত্রেও নতুন করে আবার গড় মূল্য বের করতে হবে। এই একক আমাদের কাছে দেখো 950 একক পণ্য ছিল, আমরা নতুন করে 750 একক পণ্য ক্রয় করেছি, তাহলে 950 একক এবং 750 একক মিলে হচ্ছে 1700 একক। আমাদের আগে ছিল 13,110 টাকা মূল্যের পণ্য, তার সাথে আরো 12,000 টাকা মূল্যের পণ্য আমরা ক্রয় করেছি, তাহলে মোট 1,700 একক পণ্যের মোট মূল্য হচ্ছে 25,110। এই 13,110 টাকার সাথে 12,000 টাকা যোগ করলে 25,110। এবার 25,110 টাকাকে মোট মূল্য 1,700 দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো যে ভাগফল আসে সেটা হচ্ছে 14.770588। আরো ছিল, আমরা যদি দশমিকের পরে অনেকগুলি ঘর থাকে সেই ক্ষেত্রে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য কমপক্ষে তোমরা 6 ঘর নিবে। 2 ঘর নিলে যেটি হয় অনেক সময় আমরা কিছু টাকা 1-2 টাকা 3-4 টাকা হয়তো পার্থক্য হয়ে যায়। এই জন্য দশমিকের পরে কমপক্ষে 6 ঘর নিয়ে হিসাব করাটা আমাদের জন্য ভালো। আমরা 6 ঘর একসাথে দিতে পারবো না, কিন্তু যতটুকু দিতে পারি এর পরবর্তী ঘরগুলি নিচের লাইনে আমরা সহজে দিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে 25 তারিখে ক্রয় করার পরে আমাদের যে পণ্য দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 1,700 একক পণ্য, মূল্য হচ্ছে 25,110 এবং এই 1,700 একক পণ্যের গড় মূল্য হচ্ছে 14.77 টাকা, 770588 টাকা। এরপরে 28 তারিখে আছে ইস্যু করা হয়েছে 800 একক এবং ইস্যু করা হলে আমাদের কাছে ওই তারিখের আগে যে গড় মূল্য আছে সেই গড় মূল্যে ইস্যু করা হবে 14.770588 টাকা ইস্যু করা হবে। তাহলে 800 একক পণ্যের মূল্য 14.770588 দ্বারা গুণ করলে আমরা মোট মূল্য এই 800 একক পণ্যের মোট মূল্য পাবো 11,816 টাকা। এবং এই 11,816 টাকা পণ্য যখন আমরা ইস্যু করে ফেলবো, আমাদের 1,700 একক থেকে যখন 800 একক পণ্য ইস্যু করে ফেলা হবে তাহলে আমাদের কাছে বা কারখানায় প্রেরণ করা হবে, তাহলে আমাদের কাছে আর থাকবে 900 একক পণ্য। সেই 900 একক পণ্যের দর একই থাকবে 14.770588 টাকা এবং 900 একক পণ্যের মোট মূল্য হচ্ছে 13,294 টাকা। এখন আমাদের কাছে যদি এরকম কখনো জানতে চাই যে ইস্যুকৃত পণ্যের মোট মূল্য কত, তখন আমরা এই যে ইস্যুর ঘরের মূল্যগুলি আছে 14,490, 11,816 এগুলিকে যোগ করে দিব। সমাপনী মজুদের মূল্য কত যদি জানতে চাই, যদিও এখানে সব তারিখ নিয়ে আমাদেরকে মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়নি,
খতে কিছু নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, ওই তারিখগুলি দিয়ে মালখতিয়ান প্রস্তুত করতে গতে কিছু নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করা আছে, এই তারিখগুলি দিয়ে আমরা মালখতিয়ান প্রস্তুত করেছি। তাহলে এই হচ্ছে আমাদের মালখতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে নিয়মাবলী। আমরা একদম শুরুতে যখন এই অধ্যায় যখন শুরু করেছিলাম, সেখানে আমরা নিত্য মজুদ পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব রক্ষণের ক্ষেত্রে কিভাবে জাবেদা দিতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি। আমরা সমাপনী মজুদের মূল্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কালান্তিক মজুদ পদ্ধতিতে প্রশ্ন দেওয়া থাকলে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় তা নিয়ে অঙ্কের সমাধান করেছি। বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদের মূল্য মালখতিয়ানের সাহায্যে কিভাবে বের করতে হয়, মানে নিত্য মজুদ পদ্ধতি হলে কিভাবে বের করতে হয় সেটি নিয়েও আমরা বেশ কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। এবং এই অধ্যায়ে যে সকল বিষয় আসতে পারে সেগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এবং আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের এই অধ্যায়ের যেটুকু আলোচনা প্রয়োজন ছিল, এই অধ্যায়ের যাবতীয় আলোচনা শেষ হবে। আমরা আমাদের সংক্ষিপ্ত সিলেবাস এখানেই শেষ করব। মানে আমাদের যে তোমাদের পরীক্ষার জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণীত হয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই অধ্যায়গুলি কিন্তু আমরা পর্যায়ক্রমে আলোচনা করে এসেছি। এবং তোমাদের নিশ্চয়ই এই অধ্যায়গুলিতে এখন আর কোনো সমস্যা থাকার কথা নয়, যদি তোমরা বাসায় ভালোভাবে আমরা যে ধরনের সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং সেই ধরনের সমস্যাগুলি যদি তোমরা বাসায় অনুশীলন করে থাকো, তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা শুরু হবে। 17 তারিখ থেকে, আমাদের এপ্রিলের 17 তারিখ থেকে তোমাদের যে এক্সাম শুরু হবে, সেই এক্সামে আমাদের এই 5টি অধ্যায়ের উপর প্রশ্ন হবে এবং এই 5টি অধ্যায়ের উপর 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে এবং 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন হবে। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেয়া হবে। তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এবং এই অধ্যায়গুলি, এই 5টি অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি ভালো করে অনুশীলন করবে এবং বহু নির্বাচনী প্রশ্নগুলিও অনুশীলন করবে। পরীক্ষার আগ পর্যন্ত যে ক্লাসগুলি আর আমরা পাবো, সেই ক্লাসগুলিতে আমি এই 5টি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন 5টি অধ্যায়ের জন্য পর্যায়ক্রমে আমরা আলোচনা করে যাব। বিভিন্ন বৎসরে পরীক্ষায়, বিগত বৎসরগুলিতে বিভিন্ন বোর্ডে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব। এবং আজকে থেকে আমরা আসলে এই বহু নির্বাচনী প্রশ্নগুলি একটা দুইটা করে আলোচনা শুরু করে দিব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, বহু নির্বাচনী প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, সেগুলি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যদি যোগাযোগ করো, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন এখানে আমি তোমাদেরকে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলি এসেছিল, সেই প্রশ্নগুলির মধ্যে থেকে যেগুলি সমস্যা হতে পারে, এই ধরনের আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আমরা প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায়, অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণ, ওই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নের আলোচনা করব। এরপরে চতুর্থ অধ্যায়, এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের পরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের পরে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনায় আসব। এই ধরনের কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেগুলি সমস্যা তৈরি করতে পারে, সব প্রশ্ন নয়, যে সকল বহু নির্বাচনী প্রশ্নগুলিতে তোমরা উত্তর করতে সমস্যায় পড়তে পারো, এই ধরনের কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কাছে অবশ্যই এই বহু নির্বাচনী প্রশ্ন, বিগত বছরগুলি যে বহু নির্বাচনী প্রশ্ন এসেছে, সেগুলি তোমাদের অবশ্যই কাছে থাকতে হবে এবং ওই সংক্রান্ত যে কোনো আলোচনা বা যে কোনো প্রশ্ন যদি তোমরা বাসায় অনুশীলন করো, কোনো সমস্যা থাকে, সেটা আমাকে বলবে। আমি যেহেতু এখানে প্রশ্ন লিখতে পারবো না, আমরা প্রশ্ন পড়ব, আমি রেফারেন্স দিব কোন বোর্ড থেকে পড়ছি, কত নম্বর প্রশ্ন পড়ছি, সেই অনুযায়ী তোমরা তোমাদের বই থেকে দেখে
অঙ্কগুলি সমাধান করবে। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আবার কিছু গাণিতিক সমস্যা থাকে, সেই গাণিতিক সমস্যাগুলি সমাধান করবে এবং কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2016, ঢাকা বোর্ড 2016, এই 2016 সালে ঢাকা বোর্ডে অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে 11 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ব্যাংকিং অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন। ব্যাংকিং অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন। আমরা যখন অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা আলোচনা করি সেখানেই অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা কিন্তু বলে দেওয়া হয় যে অংশীদারদের সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারবে এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ কতজন অংশীদার হতে পারে। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 বা ততোধিক, আমরা বলি 2 বা তার বেশি ব্যক্তি নিয়ে একটি অংশীদারি ব্যবসা গঠিত হয়। সেখানে সদস্য সংখ্যা সর্বোচ্চ 20 জন হইতে পারে। তবে ব্যাংকিং ব্যবসা যদি করা হয়, ব্যাংকিং অংশীদারি ব্যবসা যদি করা হয় তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। এটির উত্তর হচ্ছে 10। এরপরে 12 নম্বর প্রশ্নে এসেছে স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করলে, স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করলে একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন যে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় নাকি মূলধনের পরিমাণ হ্রাস পায় নাকি মূলধনের পরিমাণ পরিবর্তন হয় না। তো অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের যে মূলধন, সেই মূলধনকে সংরক্ষণ করা, সেই মূলধনের হিসাব রাখার 2টা পদ্ধতি আছে। একটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে স্থায়ী মূলধন পদ্ধতি অনুসরণ করলে বা স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করলে মূলধনের পরিমাণ কি পাবে, হ্রাস পাবে, বৃদ্ধি পাবে নাকি অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে যদিও বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, কিন্তু অপশনে ক তে দেয়া আছে যে মানে 1 খ 2 রোমান 2 গ রোমান 3 এবং ঘ হচ্ছে রোমান 1 ও 2 এইভাবে দেয়া আছে। তো আমাদের এখানে মানে প্রশ্নটির যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসলে যেমন হওয়া উচিত অনেকটা তেমন নেই। এখানে এইভাবে দেয়া আছে ক খ গ তে এভাবে লেখা আছে আর ঘ তে লেখা আছে 1 ও 2। তাহলে স্থায়ী মূলধন পদ্ধতিতে কোনো অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি অংশীদারদের মূলধন হিসাবে সংরক্ষণ করে, স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধনের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন পরিবর্তিত হয়, কিন্তু স্থায়ী মূলধন পদ্ধতিতে কোনো মূলধন পরিবর্তিত হয় না। তাহলে এখানে সঠিক উত্তর হবে গ, স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের যে মূলধনের কোনো রূপ পরিবর্তন হয় না। এরপরে একটি উদ্দীপক ছিল, উদ্দীপক হচ্ছে 21 থেকে 22 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে এ বি ও সি 3 জন অংশীদার, তারা 3 জন অংশীদার থেকে এ মাসের শুরুতে 500 টাকা, বি প্রতি মাসে মাঝামাঝি 400 টাকা ও সি প্রতি মাসের শেষে 300 টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার 10%, হিসাবকাল হচ্ছে 1 বছর। 21 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের আলোকে মোট উত্তোলনের পরিমাণ কত। তাহলে মোট উত্তোলন মানে 3 জন অংশীদার মিলে মোট উত্তোলন কত করে। একজন 500 করে প্রতি মাসে যদি উত্তোলন করে তাহলে 1 বছর উত্তোলন হবে 6000। আরেকজন বি করে প্রতি মাসে 400 করে 12 মাসে উত্তোলন হবে 4800 এবং সি প্রতি মাসে উত্তোলন করে 300 করে প্রতি মাসে যদি উত্তোলন করে মোট উত্তোলন হবে 3600। সব মিলিয়ে 3 জনের যদি আমরা মোট উত্তোলন বের করি তাহলে হবে 14400। এটি হচ্ছে উত্তর হচ্ছে 14400 সি তে বলা। এরপরে আরেকটি প্রশ্ন 22 নম্বরে বলা হয়েছে সি এর উত্তোলনের সুদের পরিমাণ কত। এখানে দেখো 3 জন অংশীদার 3 সময়ে উত্তোলন করেছে, একজন মাসের শুরুতে, একজন মাসের মাঝামাঝি এবং একজন শেষে। সি উত্তোলন করেছে প্রতি মাসের শেষে। যদি প্রতি মাসের শেষে উত্তোলন করা হয় আমরা এইভাবে উত্তোলনের সুদ নির্ণয় করি, উত্তোলন গুণ সুদের হার গুণ 11/2 অথবা 5.5 এভাবে করে আমরা উত্তোলনের সুদ
নির্ণয় করি। মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 11/2, অথবা 1 বছরের উত্তোলন বের করে সেটিকে সুদের হার দিয়ে গুণ করে আমরা করতে পারবো। তাহলে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 11/2 বা গুণ 5.5 এভাবে করলে আমরা খুব দ্রুত উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো। যদি মাসের প্রথমে হয় তাহলে এখানে হবে 13/2, যদি মাসের মাঝামাঝি হয় 12/2। এইভাবে আমরা উত্তোলনের সুদ বের করতে পারি, এবং এইভাবে যদি উত্তোলনের সুদ বের করি ফলাফল আসবে 165। এরপরে আরেকটি প্রশ্ন 33 নম্বরে এসেছে, এটি ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের হার 5:3:1। লাভ ক্ষতি বন্টনের হার কিভাবে তারা লাভ ক্ষতি বন্টন করবে সেই অনুপাত দেয়া আছে। খ, এককভাবে গ কে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে গ প্রতি বছর কমপক্ষে 20,000 টাকা মুনাফা পাবে। দেখো, খ গ কে নিশ্চয়তা দিয়েছে যে খ 20,000 টাকার কম মুনাফা পাবে না। কমপক্ষে 20,000 মানে 20,000-এর কম পাবে না, 20,000-এর বেশি পেতে পারে, কিন্তু 20,000-এর কম পাবে না। সংশ্লিষ্ট হিসাবকালে ব্যবসায়ের মুনাফা 1,62,000 টাকা হলে ক্ষয়ের প্রাপ্য মুনাফার পরিমাণ কত টাকা? ক্ষয়ের মুনাফা জানতে চাওয়া হয়েছে। তো যখন কোনো একজন অংশীদার অন্য একজন অংশীদারকে নিশ্চয়তা প্রদান করবে যে সে একটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম পাবে না, তখন যেই অংশীদারকে এই নিশ্চয়তা দেওয়া হয়, যেমন এখানে গ কে নিশ্চয়তা দেওয়া হয়েছে 20,000 টাকার কম পাবে না, তাহলে 20,000 টাকার কম যদি গ এর ভাগে আসে, তাহলে তাকে তো 20,000 টাকার কম পাবে না এই ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাহলে গ যা পাবে সেটি যদি 20,000 টাকার চেয়ে কম হয়, তাহলে 20,000 হওয়ার জন্য যে টাকাগুলির প্রয়োজন সেই টাকা কিন্তু খ কে প্রদান করতে হবে। যে নিশ্চয়তা দিবে, যে অংশীদার নিশ্চয়তা দিবে তাকে প্রদান করতে হবে। তাহলে ক্ষয়ের মুনাফা যদি নির্ণয় করতে হয়, আগে দেখতে হবে গ কে যা নিশ্চয়তা দেওয়া হয়েছিল গ কি তা পাচ্ছে কিনা। তাহলে দেখো, গ কে নিশ্চয়তা দেওয়া হয়েছিল 20,000 টাকা পাবে, 1,62,000 টাকা যদি ওদের মুনাফা হয়, খেয়াল করো এখান থেকে গ পাবে লাভ ক্ষতির অনুপাত, আনুপাতিক রাশিমালা যদি আমরা যোগ করি 5, 3, 8, 8 হচ্ছে 9, গ মুনাফা পাবে 9/1 এবং 9/1 করলে দেখো এখানে আসবে 18,000 টাকা। 18,000 টাকা যদি 9/1 করা হয় তাহলে আসবে 18,000 টাকা। সেই ক্ষেত্রে গ এর যে মুনাফা, তাকে যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল 20,000 টাকা সে মুনাফা পাবে, গ কিন্তু 20,000 আসলে পাচ্ছে না, গ পাচ্ছে 18,000 টাকা। তাহলে গ কে যদি 20,000 টাকা দিতে হয়, আরো 2,000 টাকা তাকে দিতে হবে, গ কে দিতে হবে। এই 2,000 টাকা কে দিবে? খ দিবে। যেহেতু খ নিশ্চয়তা প্রদান করেছে, তাহলে খ কোত্থেকে দিবে? খ তার লাভের অংশ যা হয় সেখান থেকে দিবে। তাহলে খ এর মুনাফা কত হবে সেটি আমরা এভাবে বের করব, 1,62,000 গুণ 9/3, এইটি খ পাবে, কিন্তু এখান থেকে তাকে 2,000 টাকা দিয়ে দিতে হবে। তাহলে খ এর মুনাফা সমান হচ্ছে 1,62,000 ভাগ 9/3 বিয়োগ 2,000। গ এর যা ঘাটতি ছিল সেই ঘাটতি খ কে পূরণ করে দিতে হবে। এটি বের করে বিয়োগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব, এবং উত্তর হবে 52,000 টাকা। তার মানে এখানে হবে 54,000 টাকা। 54,000 থেকে 2,000 বাদ দিলে আমরা রেজাল্ট পাবো 52,000 টাকা। এই হচ্ছে 33 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা আজকে যে আমাদের এই আলোচনা অংশীদারি ব্যবসার যে হিসাব রক্ষণ, সেই অংশীদারি ব্যবসার যে বহু নির্বাচনী প্রশ্ন, সেই প্রশ্নগুলি তোমরা বাসায় দেখতে পারো। দেখে যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসের আগে যদি তোমরা আমাকে জানাও, তাহলে কিন্তু আমি আগামী ক্লাসটাতে যখন আবারও এই অংশীদারি ব্যবসায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমাদের যদি নির্দিষ্ট কোনো বহু নির্বাচনী প্রশ্নের সমস্যা থাকে, আমি সেই প্রশ্নের সমাধান কিন্তু তোমাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ, তোমরা যদি আমাকে
জানাও। তাহলে তোমরা বাসায় অষ্টম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি অনুশীলন করবে, চর্চা করবে। বিশেষ করে বিগত বৎসরগুলিতে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করবে, এবং কোথাও যদি সমস্যায় পড়ো আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। একই সাথে বহু নির্বাচনী প্রশ্নগুলি যদি তোমরা একটু বেশি করে চর্চা করো এবং করতে গিয়ে কোনো সমস্যা পাও, তাহলে আমরা যেহেতু আগে থেকে বলে দিচ্ছি আগামী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের আলোচনা হবে, এবং সেটির অধ্যায়ও বলে দিচ্ছি অংশীদারি ব্যবসায়ের উপরই আলোচনা হবে। তাহলে অংশীদারি ব্যবসায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলিতে সমস্যা পাচ্ছ এমন কোনো যদি বহু নির্বাচনী প্রশ্ন থাকে যেটি তুমি সমাধান বুঝতে পারছো না, ওইরকম সমস্যাগুলো যদি আমাকে আগে থেকে বলো, তাহলে কিন্তু আমি তোমাদের সেই প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।